আজকে আমরা এই ক্লাসটা আলোচনা করব এডুকেশনের যে কানেকশনিজম আছে এসএলএসটি এডুকেশনের বা সংযোজনবাদ, তার অন্যতম হচ্ছে প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল থর্নডাইকের। আমরা কম বেশি এডুকেশনের ছাত্রজীবী সবাই বিষয়টা জানি, কমন জিনিস, তারপরেও একটু নতুন ভাবে একটু জানবার চেষ্টা করব। না, থর্নডাইকের থিওরিকে নতুন করে তৈরি করার অধিকার, সাধ্য, ক্ষমতা কোনোটাই আমার নেই, থাকবার কথাও নয়। তবু একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখে অভ্যস্ত প্রচেষ্টা ও ভুলের শিখন। তার আগে যেটা বলছি, থর্নডাইকে বলেছে সংযোজনবাদী। সংযোজনবাদ কথাটা কোথা থেকে এলো সেটা আগে আমরা বুঝব। থর্নডাইক বলেছেন শিখন মানে হচ্ছে একটি উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক স্থাপন। একটা উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক স্থাপনের কথা বলেছে, যে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সম্পর্ক স্থাপন করাই হচ্ছে শিক্ষা। উদ্দীপক মানে কি? স্টিমুলাস, প্রথম অক্ষর এস, প্রতিক্রিয়া রেসপন্ড আর। বলছে এই উদ্দীপক আর প্রতিক্রিয়া এস এবং আর এর মধ্যে সম্পর্ক স্থাপন, দুটোর মধ্যে সংযোগ স্থাপন, এবং সেই সংযোগটা কি হতে হবে? নির্ভুল। এই উদ্দীপক আসলে আমি এই প্রতিক্রিয়াই করব, তার মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে যায়। এই জন্যই এই শিকনকে বলা হচ্ছে এসআর বন্ড, বা যেহেতু সংযোগ স্থাপনের কথা বলা হচ্ছে তাই বলা হচ্ছে সংযোজনবাদ। অনেকে এটাকে এসআর বন্ড বা এসআর উদ্দীপক প্রতিক্রিয়ার বন্ধনও বলে, কারণ উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে বন্ধনই তো স্থাপিত হলো, বন্ডিং তৈরি হলো, তাই এসআর বন্ড বলা হচ্ছে। আশা করি প্রাথমিক প্রশ্নের উত্তরটা আমরা দিতে পেরেছি। যেহেতু এটাকে এসআর থিওরিও বলা হয়, এসআর বন্ড থিওরি যে কোনো ভাবে কিন্তু আসতে পারে। এসআর বন্ড থিওরি কাকে বলা হয়, সংযোজনবাদ কোনটা, এটাকে কেন সংযোজনবাদ বলা হয়, উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সংযোগ স্থাপনের কথা কোথায় বলা হয়েছে, সব কটা প্রশ্নের কিন্তু উত্তরেই এইটুকুর মধ্যেই থেকে যাচ্ছে। এইবারের ভিত্তিটা আগে আসবো, তারপরে থর্নডাইকের তো বেড়ালের পরীক্ষা আমরা সবাই জানি, কিন্তু তার আগের ভিত্তিটা কি আছে? বলছে যে উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন করতে গেলে এই শিকনেরই আর একটা নাম হচ্ছে, মেন ভাগটা হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন। তার একটা পার্ট হচ্ছে প্রচেষ্টা ভুল। সমস্যা সমাধান কি, এটাও আমাদের এডুকেশনের ছাত্র হিসেবে অবশ্যই জানতে হবে, শুধু থর্নডাইক পড়ে চলে গেলে হবে না। সমস্যা সমাধানমূলক শিখন কি, এর মূল বিষয় কি? এর মূল বিষয় হচ্ছে, যখন আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব, প্রাণী বা শিক্ষার্থী, আমি শিক্ষার্থী হিসেবে ধরছি, ধরো একজন শিক্ষার্থী এখানে আছে, তার একটা লক্ষ্য রয়েছে, সে একটা লক্ষ্যে পৌঁছতে চায়। শিক্ষার্থী দিয়ে উদাহরণ দিচ্ছি, শিক্ষার্থীর লক্ষ্য, আমি তোমাকে দিয়েই বলছি, তুমি এসএলএসটিটা কি করতে চাইছো? পাস করতে চাইছো। একটা শিক্ষক হওয়ার স্বপ্ন আছে, যোগ্যতা আছে, কিন্তু সেটাকে তুমি পৌঁছতে চাইছো। তাহলে তুমি একজন ছাত্র বা ছাত্রী, তুমি এসএলএসটি পাস করে স্কুলের শিক্ষকতা বা শিক্ষিকা হতে চাইছো। বলছে যে কোনো লক্ষ্যে পৌঁছতে গেলে মাঝখানে একখানা এই চলে আসবে, হিরো হিরোইনের মাঝখানে ভিলেন চলে আসে, হিরোইনের বাবা হোক আর বাইরের ভিলেন হোক সিনেমায়, ঠিক তেমন এই যে মাঝখানে এই ভদ্রলোক এসে হাজির, এটাই হচ্ছে, ইনি হচ্ছেন বাধা, বা একেই সমস্যা সমাধানে বলা হচ্ছে শিখনে সমস্যা। একটা বাধা বা প্রবলেম আসবে, তাহলে তুমি বলতে পারো স্যার আমার এসএলএসটি পরীক্ষায় কেউ বাধা দেয়নি তো। হ্যাঁ, বাধাটা কি? প্রথম বাধা হচ্ছে 10টা ইউনিট পড়তে হবে এডুকেশনের, একদম ঠিকুচুকুষ্টি তোমাকে জানতে হবে। এই বড় একটা সিলেবাস ধরিয়ে দিচ্ছে, দেখতে মনে হচ্ছে এইটুকু, কিন্তু ভেতরে যখন ঢুকতেছ প্রচুর বহু কিছু। তাহলে এই সিলেবাসটা তোমাকে কি করতে হবে? এই বড় একটা সিলেবাস, সেটাই কিছুদিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তারপরে তার আগে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, নির্দিষ্ট দিনে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করার পরে ইন্টারভিউর প্রস্তুতি নিতে হবে, সেখানে যেতে হবে, তারা যে প্রশ্ন যেমন ভাবে করবে তার সঠিক জবাব দিতে হবে, তারপরে তোমাকে কাউন্সেলিং এ যেতে হবে, তারপরে স্কুলে যোগদান করতে হবে। এই এতগুলো স্টেপ আছে, প্রত্যেকটা হচ্ছে এক একটা বাধা। তুমি এবার বলো কোন একটা স্টেপ জ্যাম করে তুমি চাকরিটা পেতে পারো? তুমি প্রস্তুতি নিচ্ছ, সব ঠিক আছে, এই যে গতকাল থেকে 16 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তুমি ফর্ম ফিল আপটাই করলে না, এদিকে তুমি হাই প্রিপারেশন নিয়ে বসে আছো, কোনো লাভ হবে না। আবার তুমি প্রিপারেশন নিয়ে ফর্ম ফিল আপ করলে, জাস্ট পরীক্ষার দিনটা আমি তো প্রিপারেশন আছি, পরীক্ষা আমার না দিলেও হবে, গেলে না হবে, বা তুমি ইন্টারভিউয়ে গেলে না পার্সোনালিটি টেস্টে, অথবা তুমি স্কুলে জয়েন করলে না, কোনো একটা স্টেপ জ্যাম করা যাবে না। জ্যাম করলেই তুমি কিন্তু
এইখান থেকে একদম ডাউনফল, তোমার এতদিনের প্রচেষ্টা ব্যর্থ। অর্থাৎ এই যে মাঝখানের এই সিলেবাস সহ অন্যান্য বিষয়গুলো হচ্ছে বাধা। এবার আমাকে কি করতে হবে, আগে সমস্যাটা বুঝতে হবে। তুমি আগে সিলেবাসটা ভালো করে দেখেছো, বইপত্র দেখেছো যে এইখানে এখানে ঘাটতি আছে, তখন তুমি এসছো একটা, এইবার আগে সমস্যাটা বুঝেছো, এইবার কতগুলো সমাধানের নীতিমালা কৌশল তুমি স্থির করেছো। আমি বই পড়বো, তারপরে তো ইউটিউবে ঘেটেছো যে দেখি তো কোন এডুকেশনের ক্লাস, হয়তো কোনো একটা ক্লাস দেখতে যে প্রাণ স্যারের সামনে এসে প্রাণ স্যারের পড়ানোটা একটু দেখা যেতে পারে, অন্যান্য ভালো ভালো শিক্ষক শিক্ষিকা আছে তাদের ক্লাসও দেখছো। এই যে এইগুলো কেন করছো, এই সমস্যাটা ওভারকাম করে যখনই আমি সমস্ত বিষয়টা বুঝতে পারবো, তখন আমি নিজে থেকে সমাধান করে আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। তাহলে লক্ষ্যের মাঝখানে আর শিক্ষার্থী ব্যক্তি এবং তার লক্ষ্য, তার মাঝখানে কি আসে, একটি এইরকম বাধা চলে আসে। এই বাধাটাকে বলা হচ্ছে সমস্যা। সে সমস্যাটা যদি সঠিক রূপ আমরা উপলব্ধি করতে পারি, প্রথমে বুঝতে হবে। আমি যদি প্রবলেম না বুঝে, ডাক্তার কি করে, রুগী দেখার আগে তো রোগটা বোঝে, নাকি একটার পর একটা ওষুধ দিতে থাকে, এটা খাও, দেখো কাজ হলো না, তাহলে এটা খাও, তাহলে এটা খাও, নিশ্চয়ই না, আগে রোগটা ডায়াগনোজ করে। ঠিক আমার আগে প্রবলেমটা বুঝতে হবে, সমস্যাটা বুঝে যদি সঠিক স্টেপ করতে পারি, তাহলে তার সমাধান করে আমি কোথায় পৌঁছাবো, আমার এই লক্ষ্যে পৌঁছাবো। সেটা যে কোনো জীবনের প্রতিটা ক্ষেত্রে দেখো, প্রত্যেক দিন তাই হয়। আমি এখান থেকে বাজার যাবো, আগে প্রবলেমটা দূরত্বটা কত, সেই অনুযায়ী আমি সাইকেল নেবো না বাইক নেবো না বাসে যেতে হবে না হেঁটে যাওয়া যাবে, সেই অনুযায়ী আমি সলভ করি। আমি কি আনতে যাবো সেই অনুযায়ী দোকানে ঢুকি, অর্থাৎ আগে সমস্যাটা আমি বুঝি, সেই অনুযায়ী সমাধান খুঁজি। নিশ্চয়ই ওষুধ কেনার জন্য মুদির দোকানে যায় না, চটি কিনবার জন্য ছাতার দোকানে চলে যায় না, বা মাছ কিনবার জন্য তোমার যে হার্ডওয়্যারসের দোকানে চলে যায় না। তাহলে আগে সমস্যাটা বুঝি, সেই অনুযায়ী সমাধান করি। এটাকে বলা হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন। সমস্যা সমাধানমূলক শিখন কৌশলেরই একটা ভাগ হচ্ছে প্রচেষ্টা ভুলের শিখন কৌশল। এই সমস্যা সমাধানের ক্ষেত্রেই আবার এটাকে সংযোজনবাদ এসআর বন্ড বললাম। থর্নডাইক কি বলেছেন, থর্নডাইক তার বিখ্যাত গ্রন্থ যেটা তার রয়েছে অ্যানিমেল ইন্টেলিজেন্স, এই নামটা কিন্তু মনে রাখতে হবে। 1899 সালে তার একটা বিখ্যাত বই বেরোয় অ্যানিমেল ইন্টেলিজেন্স। এই বইটায় তিনি কিন্তু তার এই তত্ত্বগুলো বলেছে। এইটা কিন্তু তোমার নামটা এবং সালটা মনে রাখবে, 1899 খ্রিস্টাব্দে অ্যানিমেল ইন্টেলিজেন্স নামক যে বই বা গ্রন্থ, সেখানে তিনি প্রচেষ্টা ভুলের শিখন কৌশলের কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রচেষ্টা ভুলের ক্ষেত্রে চেষ্টা বারবার করতে হবে, একবারে যে সমাধান আসবে কোনো সমস্যার তা কিন্তু বলেনি। থর্নডাইকের কথার মূল বক্তব্য হচ্ছে যে একটা প্রাণী যখন সমস্যায় পড়ে তার সমাধানের জন্য বিভিন্ন পথ অবলম্বন করে, এইভাবে চেষ্টা করতে করতে এক সময় তার সফলতা আসে, এবং তখন সে যখন শিখে যায় যে এই উদ্দীপকের প্রেক্ষিতে এই প্রতিক্রিয়াটা যায়, বাকিগুলোকে সে কি করে, ভুলগুলোকে পরিত্যাগ করে। ঠিক আছে, যে কোনো সমস্যা যখন আসে, তার কথাতেই বলছি, এই উদ্দীপক আর এই প্রতিক্রিয়া, এইখানে অনেক রকম প্রতিক্রিয়া করতে পারে, বারবার চেষ্টা করতে পারে, সে ভুল হতে পারে, ব্যর্থ হতে পারে, আবার চেষ্টা করতে পারে। এইভাবে চেষ্টা করতে করতে একসময় হয়তো এই প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে ঠিক হলো। বলছে কয়েকদিন চেষ্টা করার পর তার সাথে এই উদ্দীপকের সাথে এই প্রতিক্রিয়াটার সম্পর্ক হবে, বাকিগুলো ভুল প্রত্যাহার করবে, পরিত্যাগ করবে। এই যে উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক, এটাই হচ্ছে এসআর বন্ড, যেটা আমি আগে বললাম। অর্থাৎ যদি খুব সহজভাবে বলি, প্রাণী সমস্যায় পড়লে বারবার তার সমাধানের চেষ্টা করে, একবার না একবার সে সফল হবে, যতক্ষণ সে সফল না হচ্ছে সে চেষ্টা করতে থাকে, প্রচেষ্টা করে আবার ভুল, প্রচেষ্টা করে। এই জন্য ইংরেজিতে এটা কি বলে, ট্রায়াল এন্ড এরর থিওরি। ট্রাই করছে, চেষ্টা করছে, এরর হচ্ছে, ভুল হচ্ছে, আবার চেষ্টা করছে, আবার ভুল হচ্ছে, করতে করতে সে রবার্ট ব্রুসের গল্প পড়েছি না, সেই মাকড়সার জাল বুনছে 7 বার 8 বার, সে নিচে পড়ে যে একবার সফল হচ্ছে, ঠিক সেইভাবে করেই শিখনের কথা কিন্তু থর্নডাইক বলেছেন। এবারে মনোবিদ থর্নডাইক তার এই যে শিখন তত্ত্ব তার শারীরবৃত্ত দৈহিক দিক থেকে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে বারবার চেষ্টাটা কে করে, আমার উদ্দীপকের সাথে প্রতিক্রিয়া, আমার যে স্নায়ুতন্ত্র আছে, স্নায়ুতন্ত্র যখন বারবার চেষ্টা করছে, তখন স্নায়ুর যে রোধ ক্ষমতা, একটা সময় সে রোধ ক্ষমতা কমে যায়, রোধ ক্ষমতা কমে যায়, তাকে যেটা সঠিক প্রতিক্রিয়া তাকে আর বাধা দান করে না। এইভাবে করেই কি হয়, উদ্দীপক প্রতিক্রিয়ার বন্ধন সৃষ্টি, এবং তিনি সেদিক থেকে দেখলে এটাকে একটা যান্ত্রিক কৌশল বলা যায়। এইবার পরীক্ষায় আসার আগে থর্নডাইকের মূল বিষয়টা আরেকবার আমরা জানি। তাহলে মনোবিদ বা শিক্ষাবিদ থর্নডাইকের মতে শিখনটা আসলে কি, প্রচেষ্টা ভুলের শিখন কৌশল আসলে কি, যখন প্রাণী কোনো সমস্যায় পড়ে, তার লক্ষ্যে পৌঁছতে যায়, তখন তার সামনে যে সমস্যা আসে, আমি আগে দেখালাম সমস্যা কি,
সে তার সমাধান করবার জন্য চেষ্টা করে, কিন্তু ভুল হয়, হাল ছেড়ে দেয় না, আবার চেষ্টা করে, আবার ভুল হচ্ছে, আবার চেষ্টা করে। এইভাবে ভুল হতে 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 একটা সময় কি করে, প্রাণী একটা সময় সঠিক আচরণ করতে সক্ষম হয়। এটাকেই বলা হচ্ছে প্রচেষ্টা ভুলের শিখন কৌশল। থর্নডাইক তার এই তত্ত্ব ব্যাখ্যা করবার জন্য একটা পরীক্ষা করেছেন। পরীক্ষার উপকরণ হিসেবে তিনি কি নিয়েছেন? উপকরণ হিসেবে নিয়েছেন একটি ক্ষুধার্ত বিড়াল, একটি ক্ষুধার্ত বিড়াল, আর হচ্ছে একটি পাজল বক্স। এই পাজল বক্সটা খুব ইম্পর্টেন্ট। পাজল বক্স আর হচ্ছে বিড়ালের কিছু খাবার, এই তিনটে বিষয়ের সাথে আমাদের আগে পরিচয় হতে হবে। বিড়াল বুঝলাম, বিড়ালের কিছু খাবার, সে মাছ ডিম যাই নিল, কিন্তু পাজল বক্স কি? পাজল বক্স হচ্ছে বিশেষভাবে নির্মিত একটি বাক্স, যেখানে একই রকম দেখতে অনেকগুলো দরজা থাকলেও, চারদিকেই ধরে এরকম দরজা থাকলেও একটি দিয়েই শুধুমাত্র বাইরে বেরোনো যায়, বাকিগুলো মনে করো ফলস। পাজল মানে কি? এটা মানে একদম পাগল করে দেওয়ার মতন একটা ব্যবস্থা। আর সেটাও খোলে কি করে? নির্দিষ্ট একটি লিভারে বা দড়িতে চাপ পড়লে দরজাটা খুলে যাবে। এটার সামনে আসলে ধরো এটা খুলবে, বাকিগুলো ফলস। এটার সামনে আসলে নির্দিষ্ট একটি জায়গায় চাপ পড়লে দরজাটা খুলে যাবে, বাকিগুলোতে যতই গুতগুতি করে ওগুলো ফলস, ওগুলো খুলবে না, হুলহুলাইয়া একটা ব্যাপার। এই হচ্ছে পাজল বক্স। এইরকম একটা সিচুয়েশনে এই উপকরণগুলো নিয়ে থর্নডাইক কি করলেন? পরীক্ষামূলক পদ্ধতিতে ওই ক্ষুধার্ত বিড়ালটিকে প্রথমে পাজল বক্সের মধ্যে ঢুকিয়ে দিলেন এবং বাইরে কিছু বিড়ালের খাবার রাখলেন। এইবার পর্যবেক্ষণ করলেন, বিড়ালের আচরণ পর্যবেক্ষণ। প্রথমে দেখা গেল কি, পর্যবেক্ষণের প্রথম স্তরে ক্ষুধার্ত বিড়ালটির বাইরে খাবার সে দেখতে পাচ্ছে, তো এখানে খাবার রয়েছে সে দেখতে পাচ্ছে, সে খাবারের জন্য ইতস্তত বিক্ষিপ্ত এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। তোমার যে এই পাজল বক্সের মধ্যে কি করে বেরোনো যায়, এবার বারবার চেষ্টা করতে করতে এদিক দিয়ে যেতে যেতে একটা সময় ভুল করেও তো সে এখানে আসবে, ভুল করেও এখানে আসলে তো খুলে যাবে। একটা সময় সেই দরজাটা খুলতে সক্ষম হলো এবং খাবার খেলো। প্রথম পরিস্থিতি। দ্বিতীয় দিন আবার একই রকম ক্ষুধার্ত অবস্থা বিড়ালটিকে ঢুকিয়ে দেওয়া হলো এই পাজল বক্সে। দেখা গেল দ্বিতীয় দিন কিন্তু বিড়ালটার উদ্দেশ্যভাবে এদিক সেদিক ছোটাছুটি করছে না, ও বুঝতে পারছে কোনো একটা দিক থেকে এটা খুলবে। মোটামুটি এদিকে চেষ্টা করতে করতে একটা সময় খুলতে সক্ষম হলো। এবং কতক্ষণ পরে? আগের দিন যদি ধরো 10 বার ভুল করার পরে সক্ষম হয়, আজকে দেখা গেল 5 বার ভুল করার পরেই সেই এইটা খুলতে সক্ষম হলো এবং তার খাদ্য গ্রহণ করতে পারলো। তৃতীয় দিনে এরকম কয়েকদিন চলার পর দেখা গেল একটা পর্যায়ে বিড়ালটাকে ক্ষুধার্ত অবস্থায় যখনই দেওয়া হচ্ছে, বিড়ালটা স্মার্টলি এবার দরজা প্রায় চিনে গেছে, এটা দিয়ে খুলবে, সে সেখান থেকে নিয়ে খাবার গ্রহণ করছে। এইভাবে চলতে চলতে সে একবার মাত্র প্রচেষ্টাতে একটা সময় দেখা গেল বাইরে বেরোতে সক্ষম হচ্ছে। অর্থাৎ বিড়ালটি কি করছে, তার যে ভুলের সংখ্যা ছিল সে ভুলগুলো যত দিন যাচ্ছে সে ভুলটাকে পরিত্যাগ করছে, সঠিক আচরণটাকে গ্রহণ করছে। অর্থাৎ উদ্দীপক তার ক্ষুধাটা ছিল, প্রতিক্রিয়া ছিল খাবার, মাঝখানে বাধা ছিল এই পাজল বক্সের খাঁচাটা। এবার সে ধীরে ধীরে চেষ্টা করতে করতে বেরোতে সক্ষম হয়েছে। যত দিন গেছে সে ভুলগুলোকে পরিত্যাগ করেছে। সঠিক আচরণ কোনটা? বাইরে বেরিয়ে এসে খাদ্য গ্রহণ করাটা। এই বাইরে বেরিয়ে আসাটাকে সে নিজের মধ্যে আয়ত্ত করেছে। যত দিন গেছে তার ভুলের সংখ্যা কমেছে। এই যে বারবার চেষ্টা করে বাইরে বেরিয়ে আসতে পারছে বিড়ালটা, এটাকে থর্নডাইক নাম দিলেন যে প্রচেষ্টা এবং ভুলের কৌশল। কারণ বিড়ালটা চেষ্টা করেছিল বলে বাইরে বেরোতে পেরেছে। ও যদি চেষ্টা না করতো, ওই গ্যাটে বসে থাকতো, ও কি বাইরে বেরোনো শিখতো? কোনোদিনই পারতো না। আবার ওর লক্ষ্য বাইরে খাবার ছিল বলেই তো বেরিয়েছে। যদি খাবার না থাকতো বিড়াল থোড়াই অত চেষ্টা করতে, একটু চেষ্টা করতে থেমে যেত। কারণ ও দেখছে বাইরে বেরোলে আমার খিদে লেগেছে, আমার এখন চাহিদাটা কি? আগেই বললাম লক্ষ্য বা চাহিদা পূরণ করা। ওর লক্ষ্য হচ্ছে খাদ্যবস্তু, খাদ্যবস্তু পাওয়ার জন্য সে বারবার চেষ্টা করছে। চেষ্টা করতে 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 সে কিন্তু এক সময় সফল হয়েছে। এই যখনই সে সফল হয়েছে, দিন যত গেছে সে ভুলগুলোর সংখ্যা কমিয়েছে। এই যে প্রচেষ্টা এবং ভুলের সংখ্যাকে একটি গ্রাফের সাহায্যে থর্নডাইক দেখিয়েছেন। কিরকম? যত দিনের সংখ্যা বেড়েছে তার প্রচেষ্টার সংখ্যা কমেছে। একদিকে যদি আমরা তোমার যে প্রচেষ্টার সংখ্যা দেখি এদিকে, আর এদিকে দেখা গেল দিন, গ্রাফটা এইভাবেই হয়। দেখা গেল প্রথম দিন তার প্রচেষ্টা গেছে এইরকম, হাই প্রচেষ্টা করতে হয়েছে প্রথম দিন। এবার দ্বিতীয় দিনে যত যাচ্ছি তার প্রচেষ্টাটা কি হবে? কমে যাবে। তৃতীয় দিনে আবার কমে যাবে।
এই যে এইভাবে এটাকে একটা গ্রাফের আকারে দেখানো হয়েছে, শুধু নামটা মনে রাখো, এই গ্রাফটাকে বলা হচ্ছে টাইম কার্ভ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, টাইম কার্ভ, এটাকে বলা হচ্ছে টাইম কার্ভ। পাজল বক্স আর টাইম কার্ভ। টাইম কার্ভ আসলে কি? তাহলে টাইম কার্ভ হচ্ছে যে এই যে যত দিন গেছে প্রচেষ্টার সংখ্যা কম লেগেছে, ভুলের সংখ্যা কমেছে। এই সময়ে এবং প্রচেষ্টাকে যে লেখচিত্র দ্বারা প্রকাশ করেছে থর্নডাইক, তাকেই বলা হচ্ছে টাইম কার্ভ বা তোমার যে সময় লেখো, টাইম কার্ভ বা সময় লেখো। তাহলে পাজল বক্স তার পরীক্ষা করে সিদ্ধান্ত কি, থর্নডাইক কি সিদ্ধান্তে এলেন? এই যে পরীক্ষাটা থেকে থর্নডাইক কিছু সিদ্ধান্ত গ্রহণ করলেন। প্রথম সিদ্ধান্ত থর্নডাইক যেটা বললেন যে প্রাণী শেখে প্রত্যক্ষভাবে সমস্যা সমাধানের মধ্যে দিয়ে, প্রত্যক্ষ সমস্যা সমাধানের মধ্যে দিয়ে প্রাণী শেখে। সমস্যা কথাটা বাদ পড়লো, কিরকম সমস্যা সমাধান সেটা তো আমরা দেখলাম যে বিড়ালটার সামনে কি ছিল, সমস্যা কি ছিল? ক্ষুধা পেয়েছে, খাবারের প্রয়োজন, এটাই সমস্যা, এটা ছিল চাহিদা। সমস্যাটা ছিল খাঁচা থেকে বেরিয়ে আসা। সে সমাধানটা তার, সে কিন্তু নিজে তার প্রয়োজনে বারবার চেষ্টা করলো বলেই সমস্যাটা সমাধান প্রত্যক্ষভাবে করতে পারলো। তার থিওরি দিয়ে হলো না, তার কিন্তু নিজের চাহিদার বশে সেটা করতে পেরেছে। তো প্রত্যক্ষভাবে প্রাণী কি করে সমস্যার সমাধান করে। সেকেন্ড যেটা সিদ্ধান্তে আসলেন যে প্রাণী কি করে, অপ্রয়োজনীয় আচরণগুলো কি করে, অপ্রয়োজনীয় আচরণ পরিত্যাগ করে। যেটা ভুল আমি জানি, সেটাকে আমি দ্বিতীয়বার জেনে শুনে করব? নিশ্চয়ই না। এই জন্যই তো বেড়ালটি যত দিন গেছে কি করেছে, ভুলের সংখ্যা কমেছে, কারণ সে আস্তে আস্তে বুঝতে পেরেছে এইটা এইদিকে গেলে আমি বেরোতে পারবো না, সেটা বাদ দিয়েছে, এদিকে না, এদিকে আর যাবো না। সে নির্দিষ্ট লক্ষ্য স্থির করে এগিয়েছে। অর্থাৎ যে ভুলগুলো আমি একবার করি, যদি জানি এটা করলে আমার এই হবে না, আমি সে ভুলটা নিশ্চয়ই করবো না। অর্থাৎ বারবার যে ভুল, যত সময় যায় আমরা ভুলটাকে কি করি, পরিত্যাগ করি। আর কি করি, কোন আচরণটাকে তাহলে গ্রহণ করব, কোনটাকে? তাহলে সঠিক আচরণ গ্রহণ। প্রাণী কি করছে, তার যে সঠিক আচরণ আছে বা যেটা করলে আমার সমস্যার সমাধান হবে, সেইটা আমি গ্রহণ করবো। তুমি এসএসসির ফর্ম ফিল আপ করবে, কোথাও একটা ভুল হলো, তুমি জেনে শুনে আবার সেই ভুলটা করবে? তো যদি একবার এক্সিট করে বেরিয়ে আসো বা একটা অঙ্ক শিখতে, যে ভুলটা তুমি জানো এটা করলে হবে না, সে ভুলটা নিশ্চয়ই তুমি করবে না, সেটা যেমন বাদ দেবে। আবার যেটা করলে তুমি সাকসেস হবে, সেটাকে নিশ্চয়ই বাদ দেবে না, যে এইটা করলেই সফল হওয়া যায়, এই রাস্তা দিয়ে আমার ঘরে ঢোকা যায়, অন্য রাস্তায় যাবো কি করে? তাহলে এই যে যত দিন যাচ্ছে, যখন তোমার ঘরে একটা সুইচ বোর্ড আছে, নতুন যখন লাগানো আছে, তুমি এইটা চাপতে যে রান্নাঘরের আলো জ্বালাতে, যে বাইরের আলো জ্বালাতে দিচ্ছ, টিভি চালাতে যে ফ্যানের সুইচ দিচ্ছ, ফ্যান চালাতে যে লাইট জ্বালিয়ে দিচ্ছ, এরকমটা হয়। কিন্তু দিন যাবে চেষ্টা করতে করতে একটা সময় কিন্তু তোমার আয়ত্তে চলে আসবে, এইটা হচ্ছে এই ঘরে, এটা ওই ঘরে, এটা ওই ঘরে। এইবার যখন তোমার সেই সব ইয়ে জানা হয়ে যাবে যে এটা দিয়ে তোমার ঘরের লাইট জ্বলে, এটা দিয়ে ফ্যান চলে, তুমি নিশ্চয়ই ফ্যান চালানোর জন্য তখন লাইটের সুইচটা অন করবে না, এটাই নিয়ম। ফলে আমরা সঠিক আচরণটাকে শুধুমাত্র গ্রহণ করি আর ভুল আচরণটাকে কি করি, পরিত্যাগ করি। এটা কিন্তু আমার সিদ্ধান্ত নয়, এটা থর্নডাইকের সিদ্ধান্ত। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা, থর্নডাইক এখান থেকে সিদ্ধান্তে এসেছেন যে শিখনের ক্ষেত্রে প্রাণীর সক্রিয়তা প্রয়োজন। সক্রিয়তা না থাকলে তো শিখন সম্ভব নয়, সক্রিয়তা তো অবশ্যই প্রয়োজন। আমরা যা কিছু শিখি তার ক্ষেত্রে কিন্তু কি প্রাণীর বা আমার সক্রিয়তা দরকার। আমি যদি সক্রিয় না থাকি, অ্যাক্টিভ না থাকি, আমাকে শেখানোর ক্ষমতা কার আছে? বেড়ালটি যদি অ্যাক্টিভ না হতো, গ্যাট হয়ে পাজল বক্সে শুয়ে থাকতো, তো ও বাইরে বেরোনো শিখতে পারতো? বাইরে বেরোনোটাই তো শিখন হলো ওর কাছে, কখনো পারতো না। তাহলে এই যে প্রাণীর সক্রিয়তা কিন্তু এক্ষেত্রে খুব প্রয়োজন। এইবার এখান থেকে যে জিনিসটায় আসবো, যে প্রচেষ্টা এবং ভুল শিখন কৌশলের বেশ কিছু তোমার যে রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্য দেখবো, তারপরে গুরুত্ব এবং শিখনের যে তোমার যে সূত্রগুলো আছে সেগুলো। আগে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করি। থর্নডাইকের প্রচেষ্টা এবং ভুল শিখন কৌশলের বৈশিষ্ট্য কি কি আছে? বৈশিষ্ট্য প্রথম হচ্ছে সক্রিয়তা। দেখো, যেটা আমি এর আগেই শেষ করলাম, যে প্রচেষ্টাগুলোর শিখন কৌশলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রাণীর সক্রিয়তা। প্রাণী বা ব্যক্তি যে আমরা শিখবো, সে যদি সক্রিয় না থাকে, শিখন কখনোই সম্ভব নয়। যে কোনো শিখনের একটা বৈশিষ্ট্য হচ্ছে সক্রিয়তা। তো
এইখানে এই কৌশলের মধ্যে থর্নডাইক যেটা সিস্টেম বলেছেন, কৌশল বলেছে, টেকনিক, সেখানে কিন্তু অবশ্যই প্রাণী সক্রিয়তা দরকার। আমরা বেড়ালের পরীক্ষায় দেখেছি, একই কথা বারবার আর বলছি না। সচেতনতা, সক্রিয়তা তো তখনই আসবে আমি সচেতন হলে। আমার অবচেতন মন থেকে কিন্তু শিখন সম্ভব নয়। থর্নডাইকের মতে যে শিখন না উদ্দীপক প্রতিক্রিয়া, আমি ঘুমিয়ে আছি, অবচেতন মনে আছি, অটোমেটিক ভাবে আমার উদ্দীপকের সাথে প্রতিক্রিয়া সংযোগ স্থাপিত হবে, সেটা সাধারণত সম্ভব নয়। তাই সচেতন ভাবেই এটা হয়। পুনরাবৃত্তি, একবারে হয়েছে, বিড়ালটিকে একবারেই বাইরে বেরোতে পেরেছে পাজেল বক্স থেকে, পারেনি, অনেকবার রিপিট করতে হয়েছে, অর্থাৎ চেষ্টা করতে হচ্ছে। সেটাই বলেছে থর্নডাইক যে পুনরাবৃত্তি দরকার। শিখন সবসময়, শিখন বলতে উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগকেই শিখন বলেছে। এই উদ্দীপক আর প্রতিক্রিয়ার সংযোগ একবারে হবে এর কোনো মানে নেই। বারবার পুনরাবৃত্তি করলেই একটি উদ্দীপকের সাথে একটি প্রতিক্রিয়ার সংযোগ স্থাপিত হয়। বহুমুখী প্রতিক্রিয়া বলছে একটা উদ্দীপকের সাথে একটা প্রতিক্রিয়া করেই যে সংযোগ হবে তা নয়, বিভিন্ন রকম প্রতিক্রিয়া করতে হতে পারে, তার যে কোনো একটা প্রতিক্রিয়ার সাথে সংযোগ স্থাপিত হবে। বিড়ালটি অনেক রকম ভাবে চেষ্টা করেছে, একটা দিয়েই বাইরে বেরোতে পেরেছে, সেটার সাথে তার সম্পর্কটা স্থাপিত হয়েছে। তাই বলা হচ্ছে যে বহুমুখী প্রতিক্রিয়ার প্রয়োজন আছে। ফল লাভ, বিড়ালটি কেন বাইরে বেরিয়ে এসেছিল থর্নডাইকের পরীক্ষায়? তার ফলাফলটা ভালো হয়েছিল, বাইরে খাবার ছিল বলেই বাইরে এসছে, না হলে সে কত কষ্ট করার কি দরকার ছিল। অর্থাৎ শিখন নির্ভর করে তার ফল লাভের উপরে। যদি ফলটা ভালো হয় তাহলেই শিখন ঘটবে বা স্থায়ী হবে। জৈব মানসিক সত্তা, থর্নডাইকের মতে শিখন হচ্ছে জৈব মানসিক। জৈব মানে বায়োলজিক্যাল, দেহর ক্ষেত্রেও যেমন আছে, আবার মেন্টাল অর্থাৎ মানসিক বিষয় আছে। একই সাথে দৈহিক এবং মানসিক দুটো সংযোগ ঘটলেই শিখন ঘটে, সার্থক শিখন। এটা থর্নডাইকের মতে। শুধু দৈহিক ক্ষেত্রে যেমন শিখন হয় না, শুধু মানসিক ক্ষেত্রেও কিন্তু শিখন ঘটে না। সাদৃশ্যের প্রতিক্রিয়া বলছে শিখনের ক্ষেত্রে অর্থাৎ উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে সাদৃশ্য বা মিল অনুযায়ী, যেটার সাথে যার মিল আছে সেই মিল অনুযায়ী কিন্তু তার প্রতিক্রিয়া প্রাণী করে। এই গেল বৈশিষ্ট্য। এবারে আসবো সূত্র। শিখন এই থর্নডাইক শিখনের এই বিভিন্ন দিকগুলো আলোচনা করে শিখনের কতগুলো সূত্রের কথা বলেছে। তিনটি বলেছে, প্রধান বা মেজর ল বা মুখ্য সূত্র, আর মাইনর বা গৌণ সূত্র বলেছে পাঁচটি। আমরা সেই সূত্রগুলো বিস্তারিত এবারে আলোচনা করি। থর্নডাইক তার শিখন তত্ত্ব পর্যালোচনা করে শিখনের 8টি সূত্রের কথা বলেছে, মোট 8টি। তার মধ্যে 3টি বলেছে প্রধান বা মেজর বা মুখ্য সূত্র, আর 5টি অপ্রধান, একটু কম গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ 3টি, আর একটু কম গুরুত্বপূর্ণ বা অপ্রধান হচ্ছে 5টি। মোট 8টি। যদি বলে মোট সূত্র কটি? 8টি। প্রধান বা মেজর ল বা মুখ্য সূত্র কটি? 3টি। অপ্রধান বা গৌণ সূত্র বা মাইনর ল কটি? 5টি। মোট 8টি। মুখ্য বা প্রধান 5টি, অপ্রধান বা কম গুরুত্বপূর্ণ হচ্ছে মুখ্য হচ্ছে 3টি, প্রধান আর অপ্রধান বা কম গুরুত্বপূর্ণ 5টি। প্রধান 3টি সূত্র কি? প্রথম হচ্ছে প্রস্তুতির সূত্র, ল অফ রেডিনেস, ফল লাভের সূত্র, অনুশীলনের সূত্র। 3টে, একটা একটা করে আসবে। জটিল ভাবে আমরা সহজভাবে সবভাবে হয়তো জানি, কিন্তু আমি বইয়ের অত জটিল কুটিলতায় যাব না। থর্নডাইক যেটা বলেছে সেটাকে সহজভাবে বলবো। প্রস্তুতির সূত্র, এক কথায় প্রস্তুতির সূত্রে বলা হয়েছে থর্নডাইকের মতে যে একটা উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন করতে গেলে, দেখো বারবার উদ্দীপক প্রতিক্রিয়ার কথা কেন বলছি শিখনটাকে কম বলে, প্রথমেই বলে নিচ্ছি থর্নডাইকের মতে শিখন মানেই হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগ, যে কারণে এসআর বন্ড বা সংযোজনবাদ বলছি এটাকে। এই জন্য উদ্দীপক বলছে উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন হতে গেলে অর্থাৎ শিখন ঘটতে গেলে প্রাণীর দৈহিক প্রস্তুতির দরকার। হ্যাঁ, এখানে কিন্তু মানসিক প্রস্তুতির কথা থর্নডাইক বলেননি, বলেছেন দৈহিক প্রস্তুতির কথা। অর্থাৎ যে উত্তেজনা আমার স্নায়ু দ্বারা বহন করাতে চাই, দেখতে হবে সেই উত্তেজনা বহন করার জন্য আমার স্নায়ুতন্ত্র প্রস্তুত হয়েছে কিনা। যদি আমি প্রস্তুত থাকি তবেই শিখন সম্ভব। আমি ঘুমিয়ে আছি, ঘুম থেকে দেখে তুলে চল সাইকেল চালাবো, গভীর ঘুমে আচ্ছন্ন, হয় না। উঠ ছুরি বিয়ে বলে একটা প্রবাদ আছে না, ওইভাবে হয় না। আমরা দেখো যে কোনো কিছু করার আগে কিন্তু আমরা একটু প্রস্তুত হইনি। খেলোয়াড়রা খেলার আগে ওয়ার্ম আপ করে, গা গরম করে নেয়। কেন? সে ভালো খেলোয়াড় বিরাট কোহলি, সে নাম নেই তো বিরাট কিছু, এত প্র্যাকটিস, কারণ তার প্রস্তুতি হয়, দেহের প্রস্তুতিটা দরকার। এটাকে বলা হচ্ছে প্রস্তুতির সূত্র, দৈহিক প্রস্তুতি। তাহলে এটার গুরুত্ব যদি আমরা দেখি সংক্ষেপে, তাহলে কি করতে হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে? শিক্ষার্থীকে কিছু শেখানোর আগে তার পরিণমনের জন্য অপেক্ষা করতে হবে। আগের দিনে বলেছি পরিণমনের উপর গুরুত্ব দিতে হবে।
অর্থাৎ তার ম্যাচুরেশন হয়েছে কিনা সেটা দেখতে হবে। শ্রেণীকক্ষে পাঠদানের আগেও ছেলে মেয়েদের আগে প্রস্তুত করে নিতে হয়। যেই আমি বোর্ডে শুরু করলাম আজকে মোদেলের কমিশন পড়াবো, কথা নেই বার্তা নেই, না, আমাকে 5 মিনিট অন্তত সময় দিতে হবে, তাদের প্রস্তুতির দরকার। আমি ওই যেটা আমরা কি বলি ক্লাসে যে 4 মিনিট 2 মিনিট 5 মিনিট টাইম দিলাম, যার যা কথা বাকি আছে বলে নাও ভাই বোন, কোনো চাপ নেই। এই 5 মিনিট আমি কোনো তোমাদের বাধা দেবো না। অটোমেটিক ওরা খুব বেশি কথা বলে না, 2-1 জন যদি পেট ফুলে যাওয়ার সমস্যা থাকে আগে বলে ক্লিয়ার হয়ে নে, আমি পড়ানো শুরু করলে প্রশ্ন ছাড়া অন্য কথা কিন্তু বলা যাবে। এই যে তাদের এটা কি, এটা প্রস্তুতির সময় দেওয়া, যে স্যার এসছে, এর আগের ক্লাস হয়তো পলিটিক্যাল সায়েন্স পড়েছিল, এবারে আমি কি পড়বো, এডুকেশন পড়বো, তার জন্য একটা প্রিপারেশন দরকার আছে। এই প্রস্তুতির সময়টা তাদের দিতে হবে। পরীক্ষার আগে এখন 15 মিনিট আগে প্রশ্নপত্র দেওয়া হয় লেখার মাধ্যমিকের ক্ষেত্রে, কারণটা কি একই, তাদের প্রস্তুত হওয়ার সময়টা, এমনিতে তারা প্রস্তুত হয়ে আরেকটু প্রস্তুত হওয়ার সময় দেওয়া, অর্থাৎ এই প্রস্তুতির জন্য প্রয়োজন। সেকেন্ড হচ্ছে ফল লাভের সূত্র। আগে সহজভাবে বলিনি, শিখনের ফল যদি ভালো হয় তবেই শিখন স্থায়ী হবে। ওই থর্নডাইকের বিড়ালটা এত কষ্ট করে বাইরে বেরিয়ে এসেছিল কেন, ওর ফলটা ভালো খাবার পেয়েছে। যদি এমন হতো কষ্ট করে প্রথম দিন বেরিয়েছে, থর্নডাইকে লাঠিতে দম করে বাড়ি মেরেছে, দ্বিতীয় দিন ওই খাঁচার থেকে মরে গেলেও আর বেরোবে না, বাবা আমার কোমর ভেঙে দিয়েছে কালকে, আমার কি দরকার এত কষ্ট করে পাজল বক্স থেকে বেরোনোর। কারণ শিখন তার ফলটা আমার কাছে তৃপ্তিদায়ক, সুখকর, শান্তির হওয়া চাই। আমি যদি প্রাণ স্যারের ক্লাস দেখার পরে আমি যা শিখেছিলাম তা ভুলে যাই, এবং 2-4টে ক্লাস দেখার পরে দেখি এই লোকের বকবকানি শুনলে আমি ফেল মেরে যেতে পারি, তা প্রাণ স্যারের ক্লাস তো দূরে থাকে, একে ব্লক ট্লক কি করা যায় ভাই, একে সরা আগে, এটাই হবে। যদি বুঝি যে প্রাণ স্যারের ক্লাসে আমার কিছু একটা উপকার হবে, জানি না কতটুকু পারছি, যদি উপকার হয় তখন আমি দেখবো, এটাই তো স্বাভাবিক। অর্থাৎ আমি কষ্ট করে শিখবো, তার ফলটা আমার ভালো হতে হবে, তো রেজাল্টটা ভালো হতে হবে, তো তার রেজাল্ট বেশি পড়লে খারাপ নম্বর পায়, এমন যদি বাস্তব সত্যি হয়ে যেত দুনিয়ায়, তাহলে কেউ পড়াশোনাই করতো না। এটাই হচ্ছে ফল লাভের সূত্র। থর্নডাইকের ভাষায় কি, যে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের ফলটা কি হতে হবে, তৃপ্তিদায়ক বা সুখকর হতে হবে। তাহলে শ্রেণীকক্ষে কিভাবে অ্যাপ্লাই করব, যারা সঠিক উত্তর দেবে তাদের উৎসাহ দেব, রিইনফোর্সমেন্ট করব, তাই তো খুব ভালো হয়েছে, পুরস্কার দিব প্রয়োজনে, খারাপ আচরণে তিরস্কার করব, তাহলে তারা খারাপ আচরণ থেকে সরে আসবে, যেটা আমরা করে থাকি সাধারণত, তাহলে এই তারা শিখনের প্রতি আগ্রহী হবে। এবার আসছে অনুশীলনের সূত্র। আমি প্রস্তুত হলাম, আমি ফলের কথা ভাবলাম, এবার শিখলাম, শেখার পরে আমার কি করতে হবে, সেটা চর্চা করতে হবে। তো আমি যদি আর চর্চা না করি, তুমি একটা ক্লাস মুখস্থ করে ফেললে, মোটামুটি স্ট্যাটিস্টিক্স শিখে গেছো, শেখার পরে তুমি আর চর্চা মর্চা করলে না, স্টেজে বেড়ে দেবো বস, তো স্টেজে যে দেখলে ওই সীতাকে পিতা বলছি, রাম বলতে আম বলছি, গন্ডগোল হয়ে যাবে তো। কারণ আমার ট্রেনিং দরকার, চর্চা দরকার, এক্সারসাইজ দরকার। একটা উদ্দীপক আর প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন হলো, আর ছেড়ে দিলে হবে না। সেটাকে স্থায়ী করবার জন্য কি করতে হয়, সেটাকে স্থায়ী করবার জন্য মাঝে মধ্যে তাদের মধ্যে সংযোগ স্থাপন করতে হয়, তবে সেটা স্থায়ী হবে। ঠিক সেটাই, অর্থাৎ একবার শেখার পর বারবার চর্চা করলে তবেই শিখনটা স্থায়ী হবে। একদিন বেড়ালটা পাজল বক্স থেকে বেরিয়ে গেছে, আর তাকে চর্চা করতে দেওয়া হলো না, আবার 6 মাস পরে ঢুকিয়ে দেওয়ার পরে সে কিন্তু আবার প্রথম দিনের মতন আচরণ করে। ভাবো তো, যে অঙ্কটা তুমি 9-10 এ করেছিলে আর চর্চা করোনি, এখন তোমাকে করতে দিলে তুমি পারবে না অনেকগুলোই হয়তো, কারণ তোমার চর্চা নেই। অর্থাৎ অনুশীলন হচ্ছে শিখনের অন্যতম শর্ত। এই অনুশীলনের সূত্রের আবার দুটো ভাগ মনে রাখো, অভ্যাসের সূত্র, অনভ্যাসের সূত্র। একটা বলেছি অভ্যাসের সূত্র, আর একটা বলেছি অনভ্যাসের সূত্র। অভ্যাসের সূত্র মানে কি, অভ্যাসের সূত্রে বলা হয়েছে উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ স্থাপিত হলে যদি বারবার চেষ্টা করা হয়, বারবার অভ্যাস করা হয়, তাহলে সেটা স্থায়ী হয়। তার উল্টোটা অনভ্যাসের সূত্র, যদি উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন হওয়ার পরে দীর্ঘদিন চর্চা বা অনুশীলন না করা হয়, তাদের সম্পর্ক শিথিল হয়ে যায়, সম্পর্কটা বন্ধনটা শিথিল হয়ে যায়, থেমে যায়, কমে যায়, নষ্ট হয়ে যায়। এটাকেই বলা হচ্ছে অনভ্যাসের সূত্র। ক্লিয়ার? তাহলে অনুশীলনের সূত্র অনুযায়ী শ্রেণীকক্ষে আমি শিক্ষক হিসেবে কি করব, ছাত্রছাত্রীদের একটা বিষয় শেখানোর পর সেটাকে চর্চা করার সুযোগ দেব, বারবার জিজ্ঞাসা করবো, লিখতে বলবো, এই করলে অনুশীলনের শিখনটা স্থায়ী হবে। তাহলে মুখ্য সূত্র বা প্রধান সূত্র কটি? 3টি, প্রস্তুতি সূত্র, ফল লাভের সূত্র, অনুশীলনের সূত্র। অনুশীলনের সূত্রের আমার দুটো পার্ট বললাম, অভ্যাসের, অনভ্যাসের। এবার অপ্রধান বা গৌণ, এইগুলোর নামগুলো একটু মনে রাখতে হবে, হালকা ভাবে জেনে রাখবো, দিতেই পারে।
যে সূত্রগুলো কটি, 5টি অনভ্যাসের এই গৌণ সূত্র বলছি। প্রথম হচ্ছে মানসিক প্রস্তুতির সূত্র। এখানে প্রস্তুতির সূত্রে কি বলেছিলাম, শুধু দৈহিক প্রস্তুতির কথা বলেছিলাম। গৌণ সূত্রে থর্নডাইক বলছেন যে শুধু দৈহিক প্রস্তুতি নয়, শিখনের ক্ষেত্রে মানসিক প্রস্তুতির দরকার। তো বেশি দরকার কি যদি বলে, কোন প্রস্তুতিকে বেশি গুরুত্ব দিয়েছে থর্নডাইক? দৈহিক প্রস্তুতিকে কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছেন, এটা মাথায় রাখতে হবে। এই জন্য তো এটাকে যান্ত্রিক কৌশল, পরে সমালোচনায় আসবো আমরা পরবর্তীকালে। মানসিক প্রস্তুতির সূত্র বলেছে শুধু দৈহিক সূত্র নয়, এটাকে মানসিক প্রস্তুতিরও প্রয়োজন আছে। বহুমুখী প্রতিক্রিয়া সূত্র, বহুমুখী বিভিন্ন রকম। বলছে আমি যখন একটা সমস্যায় পড়ি, এটা তো বেসিক্যালি সমস্যা সমাধানমূলক শিখনের একটি ভাগ, প্রথমে বলে নিয়েছি, তখন বিভিন্ন রকম প্রতিক্রিয়া করি, যেটা লেগে যায়। কি এটা হয়তো কোন একটা জায়গায়, নতুন জায়গায় গেছি, গলি খুঁজছি, চিনতে পারছি না, একবার এগুলোতে যে দেখলাম নেই, এগুলোতে যে দেখলাম সেদিকে, একবার তো না একবার আমি যাব। এই যে এই বিষয়গুলো, এটাকে বলছে বহুমুখী। আমরা বিভিন্ন রকম প্রতিক্রিয়া করি, বিড়ালটাও যেটা করেছে, এদিক ওদিক এদিক ওদিকে, একবার সে সঠিক পথে বেরোতে পেরেছে। এইটি হচ্ছে বহুমুখী প্রতিক্রিয়া সূত্র। আংশিক প্রতিক্রিয়া সূত্র, আমরা যদি কোনোটার পুরো সমাধান না জানি, যেটুকু পারি সেটুকু কিন্তু করি। এইটুকু তো আমার জানা আছে, এইটুকু তো আগে করি, তারপরে দেখা যাবে। পরীক্ষা হলে হয় না, একটা প্রশ্নের 4টে পার্ট আছে বা 3টে পার্ট আছে, যেটুকু পারি এটুকু লিখি, যাক 8 না পাই 2 তো পাবো, শূন্য পাত থেকে ভালো। এই যে এটা হচ্ছে আংশিক প্রতিক্রিয়া সূত্র। উপমানের সূত্র, উপমান মানে এক কথা হচ্ছে উদাহরণ। অর্থাৎ কোন বিষয়ে আগের কোন শিখনের উদাহরণটা আমি নতুন ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করি, আমার আগে কোনো শেখা আছে সেইটা এখানে প্রয়োগ করে দিই অনেক সময়। তারপরে হচ্ছে অনুসঙ্গমূলক সঞ্চালন সূত্র, মিল খুঁজে পাওয়া। অনুসঙ্গ মানে মিল, যে এটার সাথে এটার কতটা মিল আছে, সে মিলটা খুঁজে সে অনুযায়ী প্রতিক্রিয়া করা, এটা হচ্ছে অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র। তাহলে প্রধান সূত্র 3টি, অপ্রধান সূত্র 5টি, এই মোট হচ্ছে 8টি সূত্র। এবার লাস্ট আমরা ওভারঅল, আমরা প্রত্যেকটা শিখনের সূত্রের কিছুটা করে গুরুত্ব করলাম। এইবার আমরা দেখবো ওভারঅল প্রচেষ্টা এবং ভুল শিখন বা থর্নডাইকের শিখন কৌশলের গুরুত্ব বা ইম্পর্টেন্সটা কি আছে, সেইটা এবার আলোচনা করব। প্রচেষ্টা এবং ভুল শিখন কৌশলের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব কি বা কিভাবে এটার প্রয়োগ ঘটে, তার ইম্পর্টেন্স বা প্রয়োগ, শিক্ষাগত প্রয়োগটা আমাদের যে কোনো শিখন কৌশলের দেখে রাখতে হবে। প্রথম হচ্ছে প্রস্তুতি। থর্নডাইক প্রস্তুতির সূত্রের কথা বলেছে যে শিখনের ক্ষেত্রে প্রাণীর দৈহিক প্রস্তুতির প্রয়োজন, মানসিক প্রস্তুতির প্রয়োজন। এটা তো প্রস্তুতির দরকার, এটা আমরা জানি। তাহলে আধুনিক শিক্ষায় শিক্ষাবিদগণ কি বলছেন, তাই তো বলছেন যে আগে শিক্ষার্থীকে রেডি করে নিতে হবে। তাকে যদি প্রস্তুত না হয়, তার ম্যাচুরেশনের দিকে তাকিয়েই তো আমাদের পাঠ্যক্রম তৈরি করা হচ্ছে। সবকিছু ক্লাসরুম সিচুয়েশনে আমাদের কি করতে হচ্ছে, শিক্ষার্থীদের আগে প্রস্তুত করতে হচ্ছে, তবেই পড়াতে পারছি, নচেত প্রস্তুতহীনভাবে পড়ানো সম্ভব নয়। তাই প্রস্তুতিকে গুরুত্ব দিতে বলেছেন থর্নডাইক, এবং আধুনিক শিক্ষায় কিন্তু এটাকে স্বীকার করা হচ্ছে। প্রেষণা, শিক্ষার্থীদের মধ্যে প্রেষণা সৃষ্টি হলে তবেই কিন্তু শিখন সম্ভব। ওই যে বেড়ালের মধ্যে খাদ্যের প্রতি তার একটা প্রেষণা, মোটিভেশন, বাহ্যিক প্রেষণা হলে সেটা তৈরি হয়েছে বলেই শিখনটা ঘটেছে। অনুবন্ধ নীতি প্রয়োগ, গান্ধীজি হচ্ছে অনুবন্ধ নীতির কথা বলেছেন মেনলি। গান্ধীজি আর থর্নডাইক কি করে মিলে গেল? অনুবন্ধ নীতিতে কি বলে, আমি একটা ক্লাসে এর আগে বলেছিলাম, একটি বিষয়ের সাথে আর একটা বিষয়ের সম্পর্ক। একটি বিষয় যখন পড়াবো, তার সাথে অন্য বিষয়কে যদি আমি শিখিয়ে দিতে পারি। আমি ভূগোল পড়াচ্ছি, যে ধান চাষ, এই ধান চাষ পড়াতে যে যদি ধানের বৈজ্ঞানিক ব্যাখ্যা পড়ে আমার জীবন বিজ্ঞান পড়ানো হয়ে যাবে, উদ্ভিদ পড়ানো হয়ে যাবে, পরিবেশটা পড়াতে যে জলবায়ু পড়ানো হয়ে যাবে ধানের সাথে, ধানের ইতিহাস, ধানের বাণিজ্যিক দিক বলতে যে অন্য ইকোনমিক্স এর জিনিস পড়ানো, অর্থাৎ একটা বিষয়ের সাথে অন্য বিষয়ের সম্পর্কে পড়ানো। থর্নডাইকও কি বলেছেন, তার পরীক্ষাতে বিষয়গুলোর সাথে সম্পর্ক যুক্ত হতে হবে। বিচ্ছিন্নভাবে শিখন ঘটে না, শিখনটা ঘটে একটার পর একটা, ধাপে ধাপে, পর্যায়ে পর্যায়ে সমস্যার সমাধান হয়। এক্ষেত্রে অনুবন্ধ নীতি প্রয়োগ করার কথা বলেছে। অনুশীলনকে গুরুত্ব, থর্নডাইক তো অনুশীলনের সূত্রের কথাই বলেছে যে একবারে উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ স্থাপনটা দৃঢ় হয় না, সেটাকে দৃঢ় করতে হলে কি করতে হবে, স্থায়ী করতে হলে বারবার চর্চা করতে হবে। শিখনের ক্ষেত্রেও তো এটা তো বলারই কিছু নেই। একটা কিছু শেখার পরে আমি শিখে গেছি, এই ধারণা নিয়ে কনফিডেন্ট নিয়ে বসে থাকলাম না, বারবার চেষ্টা বা অনুশীলন করার দরকার। শ্রেণীকক্ষেও এটা করতে হবে। আমরা রিভাইজ পাঠ, পূর্ব পাঠের পর্যালোচনা করি, রিভাইজ পাঠ করি, রিমেডিয়াল ক্লাস নিই, কেন? যে বিষয়গুলো একবার হয়ে গেছে সেগুলো আবার চর্চা হোক, অনুশীলন হোক, তাহলে কি হবে, শিখনটা স্থায়ী হবে। তারপরে আগ্রহ বা চাহিদা সৃষ্টি। থর্নডাইকের মতে কি শিখন কেন ঘটে, আগ্রহ বা চাহিদা থাকলে শিখন ঘটে। ওই বেড়ালের যদি খাবারের চাহিদা না থাকতো, বেড়াল খবর ওই অত কষ্ট করতেই যেত না। আমারও চাহিদা থাকলেই তবে আমি শিখবো। এই যে এখন আমার এসএলএসটির ক্র্যাক করার চাহিদাটা তৈরি হয়েছে বলে আমি আজকে এত সময় নিয়ে ক্লাস করছি, এতগুলো বই পড়ছো তুমি, তাই নয় কি?
তাহলে যে চাহিদাটা তৈরি করতে হবে, চাহিদা সবসময় বাইরের থেকে আসে না, ভেতর থেকেও তৈরি করা যায়, তাকে যদি সেইভাবে করে মানে জাগানো যায় বিষয়টা, ঠিক সেইটাই যে চাহিদা কি করবে, শিক্ষক সৃষ্টি করবে শিক্ষার্থীর মধ্যে, অথবা তার চাহিদা অনুযায়ী পাঠ্য বিষয় নির্বাচন করবে। আমরা পাঠ্যক্রমের ওখানে বলেছি না, শিক্ষার্থীর চাহিদা একটা গুরুত্বপূর্ণ, সমাজের চাহিদা গুরুত্বপূর্ণ, অর্থাৎ শিক্ষার্থীর চাহিদাকে গুরুত্ব দিয়ে তবেই শিক্ষা করতে হবে। যে বয়সের ছেলেমেয়েরা যেটা ইচ্ছা নেই পড়ার, জোর করে তাকে চাপিয়ে দিলে কখনো সার্থক হবে না, এটা কিন্তু থর্নডাইকও বলছি। নেক্সট হচ্ছে সহজ থেকে কঠিন। শিক্ষা হবে কি, শিখন হবে কি, সহজ থেকে কঠিনের দিকে যেতে হবে। এবার থর্নডাইকের সাথে সম্পর্কে থর্নডাইক কি করেছেন, প্রথমে কিন্তু খাবার দিয়ে সেখান থেকে বের করার কৌশলটা প্রথমে একবার দেখিয়েছেন বিড়ালটিকে, অর্থাৎ আগেই জটিল টাস্ক দিলে কিন্তু হবে না। শিক্ষণের ক্ষেত্রে আগে সাধারণ থেকে জটিলের দিকে যেতে হবে। আমি প্রথমেই কঠিন বিষয় ছেলে মেয়েদের উপরে চাপিয়ে দেব, তারপরে সহজ বিষয় পরে পড়াবো, তো সহজ এমনি পারবে, এই করলে কিন্তু হবে না। আমাদের আগে সহজ বিষয় থেকে কঠিনে যেতে হবে। ফল লাভ, শিখনের উপরে ফল লাভের সূত্রে থর্নডাইক বলেছেন যে ফল যদি তৃপ্তিদায়ক সুখকর হয় সেই শিখন স্থায়ী হবে। তাহলে শিক্ষার ক্ষেত্রেও কি দেখতে হবে, শিক্ষার শেষে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট যাতে পায়, রেজাল্ট মানে শুধু নম্বর পাওয়া না, তার কর্মদক্ষতা বাড়বে, বাস্তবে সে সাকসেস হবে, তাকে দেখে অন্যরা আকৃষ্ট হবে। বা শ্রেণীকক্ষে যে ছেলেটি ভালো পড়াশোনা করছে তাকে আমাকে বিশেষ গুরুত্ব দিতেই হবে, আমার কাছে সবাই সমান, কিন্তু যে সামান্যতম রেসপন্স করছে আমার ক্লাসে, খুব ভালো বলেছিস, খুব ভালো হয়েছে, ভালো বলেছ, এই তো এইভাবে চেষ্টা করবে, তাকে যদি আরো একটু উৎসাহ দিই, তাহলে কিন্তু সে বলবে না স্যার আমার খুব প্রশংসা করছে, এটাও কিন্তু একটা রেজাল্ট, এটাও একটা তার কাছে ফল। আবার নেগেটিভ ফলও দিতে হবে, যারা খারাপ আচরণ করবে তাকে তিরস্কার করলে কিন্তু কিছুটা কাজ হবে। অর্থাৎ শিক্ষণের ক্ষেত্রে ফল লাভটাকে গুরুত্ব দেওয়ার কথা কিন্তু থর্নডাইক বলেছে। এই হলো মোটামুটি সংক্ষিপ্ত আকারে থর্নডাইকের শিক্ষণ কৌশল। এখান থেকে বিভিন্ন এমসিকিউ আসতে পারে। তোমাদের প্রশ্ন আছে স্যার এমসিকিউ কেন করছেন না, কেন করছেন না, আমি আগে সিলেবাসটা একটু আগে, তোমরা নিশ্চিত থাকো আমি প্রশ্ন করবো, আগে বেসটা না জানলে আমাদের প্রশ্ন দিয়ে কিন্তু এগোনো যাবে না। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে পাশে থেকো, ধন্যবাদ।